পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া এসএসসি এইচএসসিতে সকলের প্রশ্নপত্র হবে অভিন্ন, লটারির বদলে প্রথম শ্রেণীর ভর্তিতে নামে মাত্র পরীক্ষা। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। ক্লাস 1 এর ব্যাপারে একটি নাম মাত্র ভর্তি পরীক্ষা নেব। স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা শিক্ষাবিদের। পুরো বোর্ডে হিসাব করার জন্য একটা প্রশ্নই যথেষ্ট, ভিন্ন না দেওয়াটা ভালো। সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়, তাহলে মেধাটা যাচাই হবে। যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে অভিন্ন প্রশ্নটা ভালো হয়। আমাদের দুর্বল শিক্ষার্থীদের কথাও ভাবতে হবে। একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিরাপত্তায় কড়াকড়ি যেন সরকার প্রধানকে মানুষ থেকে দূরে না দেয়, এসএসএফকে প্রধানমন্ত্রীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ। রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড, কমবে যানজট, বাঁচবে সময়। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। রিজার্ভ চুরিকাণ্ডের সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, চার্জশিটের খসড়া প্রস্তুত। সিআইডি, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। যুদ্ধবন্ধের 14 শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই, খুলছে হরমুজ, উঠছে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের বিরুদ্ধে বিজয় ঘোষণা তেহরানের। এবং হাইতি পরীক্ষায় ব্রাজিল একাদশে পরিবর্তনের আভাস। দ্বিতীয় রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করছেন নেইমার। রোনালদোর খেলা নিয়ে হতাশ পর্তুগাল সমর্থকরা। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বোর্ডগুলোর প্রতিযোগিতা কমে আসবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন আরও জানান, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন থেকে সব পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে 2028 শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1 এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নাম মাত্র ভর্তি পরীক্ষা নেব। এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোন পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1 এর ছেলে মেয়েদের পরীক্ষা দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে দুটি নতুন বিষয়। তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট
শুরু করতে চাইছি পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। আগামী 20 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। এদিকে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 2রা জুলাই। শিক্ষার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে এলো নতুন সিদ্ধান্ত। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানালেও অনেকেই আবার জানিয়েছেন শঙ্কার কথা। কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি ইজি হতো, কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি হার্ড হতো, দিয়ে স্টুডেন্টদের ভিতরে ঝামেলা হতো। এখন এটা হবে না, তবে সব বোর্ডে একই কোশ্চেন করলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সব বোর্ডে একই প্রশ্ন হয়, যদি আমরা প্রশ্নগুলো সলিউশন করতে যাই তাহলে হয়তো আমাদের মেধা বা নলেজে অনেক ক্যাচ করতে পারবো এবং সেগুলো আমরা সহজ পদ্ধতিতে লিখতে পারবো। কোনো বোর্ডে প্রশ্ন বেশি কঠিন হয়, কোনো বোর্ডে বেশি সহজ হয়। তো যেই বোর্ডে প্রশ্ন সহজ হয় ওই বোর্ডে স্টুডেন্টরা A+ বেশি পাচ্ছে, এই বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার মনে হয় এটা মোটামুটি অভিন্ন প্রশ্নটা ভালো হয়। মেধার মূল্যায়ন যদি বলতে চাই, অবশ্যই অভিন্ন হলে সবচেয়ে উপযুক্ত। আর যদি বলা হয় যে প্রশাসনিকভাবে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। 2 সপ্তাহেরও কম সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বচ্ছ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদের। সারা বাংলাদেশের জন্য একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। কারণ হলো আমাদের সকল শিক্ষার্থী তখন লার্নিং আউটকাম একই মাত্রায় অর্জন করবার যে প্রচেষ্টা আমাদের থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষক, সকল প্রতিষ্ঠান সেদিকে ঝুঁকে যাবে। কিন্তু এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। তবে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। তার মতে এর ফলে কোচিং সেন্টারের মালিকরা উৎসাহিত হবে। প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কোনোভাবে সায়েন্টিফিক না। এটা অবশ্যই আমাদের অভিভাবকদের উপর এক ধরনের মানসিক চাপ ক্রিয়েট করবে, আমাদের শিক্ষার্থীদের উপরেও চাপ ক্রিয়েট করবে। এবং সবচেয়ে বড় যে অসুবিধাটা সেগুলো কোচিং সেন্টারের বিপক্ষেই কিন্তু আমাদের বর্তমান প্রশাসন বা বর্তমান শিক্ষা নীতি নির্ধারকেরা। সুতরাং সেখানে কিন্তু আবার আমরা এই কোচিং সেন্টারকেই কিন্তু আমরা উৎসাহিত করব। লটারি কিংবা পরীক্ষা, 2 পদ্ধতি বাদ দিয়ে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জনসভা এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে সরকার প্রধানের নিরাপত্তা ও নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যে ভারসাম্য রক্ষায় এসএসএফকে কৌশলী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নিরাপত্তার কড়াকড়ি যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর্থসামাজিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের যুগে সর্বাধুনিক প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এসএসএফ এর সদস্যদের কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে
সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মতে দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর অনিশ্চয়তার জট খুলতে পারে শীর্ষ নেতাদের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারত চীনের মতো শক্তিধর দেশের প্রতিযোগিতার বিপরীতে মালয়েশিয়া সফর বিএনপি সরকারের কূটনীতিক ভারসাম্যের বার্তা। শাতিলা শারমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসার বিধিনিষেধে টালমাটাল বৈশ্বিক শ্রমবাজার। এর প্রভাব পড়ছে বাংলাদেশও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় প্রাধান্য পাচ্ছে বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার খোঁজার বিষয়। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত। দেশটি থেকে আসা রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। বৈদেশিক কর্মসংস্থানের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন। নীতি নির্ধারকদের মতে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে এ সফর তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়া যেটা অনেকদিন ধরে বন্ধ আছে এবং এখানে নানান ধরনের একটা জটিলতাও সৃষ্টি হয়েছে, সেটা হয়তো সর্বোচ্চ লেভেল থেকে একটা সাপোর্ট দিলে একটা ইতিবাচকভাবে তার প্রভাবে হয়তো কিছুটা সমাধান হতে পারে এবং আমরা আশাবাদী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। আর শ্রমিক পাঠাতে দুর্নীতি রোধেও দেশটির সঙ্গে নীতিগত আলোচনার আশা করা হচ্ছে। আমাদের মাইগ্রেশন কস্টটা একেবারে কমানো, যাতে এখানে যে বিগত দিনে যেই অভিযোগটা ছিল মানি লন্ডারিং, করাপশন এবং মানুষকে জিম্মি করে টাকা আদায়, এই বিষয়টা যেন এইবার না হয়। এ সফর শুধু শ্রমবাজারেই সীমাবদ্ধ নয়, বরং ভারত ও চীনের বিতর্ক এড়াতে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্যের বার্তা দিতেই তারেক রহমানের কুয়ালালামপুর যাত্রা বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। মালয়েশিয়াটা হলো একটা কি বলা হয় ভিজিট, যেটা ওই যেই তর্কটা হয় বা যেটা নিয়ে আলোচনা হয় যে দিল্লি আগে গেল না বেইজিং আগে গেল, সেটা একটু ডাইলিউট হলো যে না উনি তো প্রথম মালয়েশিয়াতে গেছে। অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে মালয়েশিয়া সফর তাই শুধু দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। শাতিলা শারমিন, সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের কর্মশালায় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রথমবার গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে। এরপরে আমাদের কভারেজ থাকবে না, এরপরে আমরা বেসিক্যালি কথার মধ্যেই থাকবো, কোনো ইন্টারাপশন যাতে না হয় সেজন্য আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আন্ত ও বহির্বিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে।
রাত 11টার সময় আরো থাকছে। পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। 5 দিন ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় 9 জন। চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ। বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময়ে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 2016 সালের ফেব্রুয়ারিতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। যদিও অধিকাংশ লেনদেন আটকে দেওয়া সম্ভব হয়, তবুও $101 মিলিয়ন সরিয়ে নিতে সক্ষম হয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। চুরি যাওয়া $81 মিলিয়ন স্থানান্তর করা হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে। এছাড়া বাকি $20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্স থেকে প্রায় $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ে দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা। ঘটনার পর দায়িত্ব ছাড়েন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। 1 দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে তৎকালীন গভর্নর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান এবং উপপরিচালক জুবাইর বিন হুদার নাম রয়েছে। এছাড়া অভিযুক্তের তালিকায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতের রাকেশ আস্থানা সহ ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও এসেছে। অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনি পরামর্শ পেলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধে সংশ্লিষ্ট হয় তারও বিচার করার বিধান কিন্তু এই সিআরপিসিতে আছে। আবার ধরেন বাংলাদেশের বাহিরের কোনো নাগরিক বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে কোনো অপরাধ সংশ্লিষ্টতায় থাকে তারও বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে করা সম্ভব। রিজার্ভ চুরির ঘটনায় 10 বছর পর অভিযোগপত্রে স্বস্তি। দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে দেশেরও আর্থিকভাবে ক্ষতি অনেকটাই পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম এখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবাইর বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যানজট মুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে কমবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগ বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ ও আন্তঃনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। আড়াই কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় 82 লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট।
ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ 8 লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর। সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে, যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাস, মেট্রো, মোনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা রেল সেতু পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়ার নকশারি অংশ, এতে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও জানান মন্ত্রী। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে মাটি কাটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সদস্যদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মত বিনিময়ে উঠে আসে সেই প্রসঙ্গ। মাটি কেটে বিক্রি করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সড়ক মন্ত্রী বলেন, অতিরিক্ত এই মাটি সরানোর বিষয়টি সেতুর অবকাঠামো তৈরিরই একটি অংশ। মাটি সরিয়ে নিলেও এটি রেল সেতুর জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি শিগগিরই রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টার সরিয়ে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কথা জানান তিনি। তুলে ধরেন বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। শিগগিরই মিটার গেজ লোকোমোটিভ ও কোচ আসছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলার সঙ্গে কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম রেলপথে 2 ঘন্টা সময় বাঁচাতে অন্তত 80 কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কুমিল্লায় কর্ড লাইন স্থাপনের মাধ্যমে আখাউড়া, ভৈরব এবং টঙ্গী রুট এড়িয়ে কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জের চাষারা হয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এতে ঢাকা চট্টগ্রামের যাত্রাপথের সময় নেমে আসবে মাত্র 3 ঘন্টায়। সাখাত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। একজন যাত্রী তার প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে এই কড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষারা রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কটলাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কটলাইনটা বাস্তবায়ন করবে। কটলাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কটলাইন। এই কটলাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনীর ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে, তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 5 শিশুর। নতুন রোগী 1148 জন। এ নিয়ে গত 3 মাসে আক্রান্ত 1 লাখ ছাড়ালো। টিকাদান কর্মসূচির ফলে হামে আক্রান্তের হার আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুস্থ হওয়ার পরও শিশুদের বাড়তি খেয়াল রাখার পরামর্শ তাদের। তবে সন্তানের জ্বর, র্যাশ দেখে উদ্বিগ্ন অভিভাবকরা। 3 মাস পেরোলেও হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত রোগীরা। তীব্র জ্বর, কাশি, র্যাশ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা। আবার 10 থেকে 11 দিন হামের সঙ্গে লড়াই করে অনেকেই হাসি মুখে ফিরছে বাড়িতে। তবে সুস্থ হওয়ার পর পরবর্তী সময়েও স্বাস্থ্যনীতি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। এখানে আসছে 11 দিন, বাসায় অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 1 মাসের মতো ওরে নিয়ে এই কষ্ট করছি। মুখের মধ্যে একটু গামাসি আমরা বসে গরমে গামাসি হয়েছে, ডাক্তার দেওয়ার পরে কয়েকটি গামাসি নাই হামের লক্ষণ।
ভর্তি রাখতে হবে। যখন ভর্তি হয়েছি তারপর অনেক আর কি পুরো শরীরে ছড়াই গেছে, এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পর এখন অনেকটা ভালো। ওরা আবার নিউমোনিয়া ধরা পড়ছে, তো এজন্য একটু লেট হইতেছে। চিকিৎসকরা বলছেন টিকাদান কর্মসূচির ফলে হামের প্রভাব কিছুটা কমে এসেছে, তবে টিকা কার্যক্রম চললেও এখনো শতভাগ রোধ করা যায়নি হাম। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমরা কেস কমে গেছে। যেগুলি কমপ্লিকেটেড জটিল পুরনো আছে এগুলো শেষ হয়ে গেলে আমার মনে হয় আর হামের প্রাদুর্ভাব থাকবে না। একটা হাম যে হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ কিন্তু তার রোগ প্রতিরোধ কম থাকে। এই সময়টার মধ্যে সে একবার ভালো হলো অন্য ইনফেকশন হতে পারে। 4 থেকে 6 সপ্তাহ পরে, বিশেষ করে 1.5 মাস পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। তখন কিন্তু তার এই সাধারণ ইনফেকশনগুলা, নিউমোনিয়া, ডায়রিয়া কম হবে। হাসপাতালে ভর্তি থাকা জটিল রোগীদের বেশিরভাগেরই হামের পাশাপাশি রয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হাম ও করোনার মতো ভবিষ্যৎ মহামারী ও সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। সকালে রাজধানীর জাতীয় জনসংখ্যা ও গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের পরিকল্পনায় এবার যুক্ত করা হয়েছে মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি, যা গুরুত্ব দেওয়া হয়েছিল নির্বাচনী ইশতেহারেও। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের আরেকটি বড় সংকট নার্স ও মিডওয়াইফের ঘাটতি। এই সংকট কাটাতে বিদ্যমান জনবল আরও 3 থেকে 5 গুণ বাড়ানো প্রয়োজন বলেও জানান তিনি। বিদেশে চিকিৎসক পাঠিয়ে রেমিটেন্স বাড়ানোর বিষয়েও মত দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে এখনও বাংলাদেশ থেকে বড় পরিসরে চিকিৎসক ও নার্স পাঠানোর মতো সক্ষমতা তৈরি হয়নি বলেও জানান তিনি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই স্টাডির আগে পর্যন্ত এগুলো ছিল নার্স এবং মিডওয়াইফের ক্ষেত্রে ব্যাপক শর্টেজ, 3 থেকে 5 গুণ বাড়ানো দরকার বর্তমানে যা আছে তার থেকে। কিন্তু আমরা এখনো আলোচনায় কিংবা বাজেটে কিংবা পরিকল্পনায় সেরকম কিছু দেখছি না। আরও বেশ কিছু অ্যালাইড হেলথ প্রফেশনাল আছে যেই পেশাগুলো আমাদের দেশে কিন্তু হেলথ ওয়ার্কফোর্সের ভেতরে ওইভাবে স্বীকৃতভাবে নাই। আমি মনে করি আজকে যেহেতু হেলথ ওয়ার্কফোর্স নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টাও আমাদের এজেন্ডার ভেতরে থাকা দরকার। ভাইরাসের যে আক্রান্ত হওয়া, ভাইরাসের যে মিউটেশন, এগুলোই আমাদের মূল চ্যালেঞ্জ। এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এবং এবারের বাজেটে ক্যাটাগরিক্যালি এই প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের উপরে আমরা কাজ করছি, বাজেট রাখা হয়েছে। 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে, 2025 সাল শেষে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,678 কোটি টাকা। 2021 সালের পর এটি সুইস ব্যাংকে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমার রেকর্ড। ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা। 2024 সালে জমা অর্থের পরিমাণ ছিল 58 কোটি 95 লাখ সুইস ফ্রা। তবে সুইস ব্যাংকে জমা হওয়া সব অর্থই পাচার করা নয়, এর মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বৈধ আমানত এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থও রয়েছে। কর সুবিধার গ্যারাকলে দেশের বস্ত্রশিল্প খাত। তৈরি পোশাক খাতে যেখানে 12% আয়কর, সেখানে আগামী অর্থবছর থেকে 27.5% দেবেন বস্ত্রশিল্প মালিকরা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর হার অপরিবর্তিত রাখায় এমন দ্বৈত নীতি তৈরি হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাদের দাবি, এতে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে বাড়বে আমদানি নির্ভরতা। এই অবস্থায় রফতানির স্বার্থে পরিপূরক শিল্পের সহায়ক কর কাঠামো নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। MSRFN-এর রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে গার্মেন্টস খাত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তার সিংহভাগ কাঁচামালের যোগান দেন বস্ত্রকল মালিকরা। তথ্য বলছে, সুতা ও কাপড় মিলিয়ে নিট পোশাক খাতে 80 থেকে 90 আর ওভেন খাতে 35 থেকে 40% কাঁচামালের যোগান আসে স্থানীয় বস্ত্রকল থেকেই। বাকিটা চীন, কোরিয়া, ভারতের মতো দেশ থেকে আমদানি করেন উদ্যোক্তারা।
সাধারণ কোম্পানির কর্পোরেট কর হার 27.5% হলেও রপ্তানি আয়ের ধারা সচল রাখতে 2005-06 অর্থবছর থেকে 15% হারে কর সুবিধা পেয়ে আসছিলেন বস্ত্র ও পোশাক শিল্প মালিকরা। পরে 2018-19 অর্থবছরে কর সুবিধা 15 থেকে কমিয়ে 12% নির্ধারণ করে সরকার। পোশাক খাতের জন্য এই সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকলেও মেয়াদ শেষ হওয়ায় চলতি জুন থেকে কর সুবিধা হারাচ্ছেন বস্ত্রকল মালিকরা। গত বছর বাজেট করার সময় সরকার সাথে আলোচনা করেছি, বাট তখন সরকার বলেছে আমরা একটা চেঞ্জিং টাইমের সরকার, এই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারতেছি না। এই অবস্থায় 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 5 বছরের জন্য কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী। শিল্প বান্ধব নীতি যেখানে নেওয়া হচ্ছে বাজেটে, সেখানে 27% ট্যাক্স একটা সেক্টরের উপর ধার্য করা আমি মনে করি এটা ঠিক না। একদিকে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে নেতিবাচক রপ্তানি, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ বিনিয়োগ বিমুখ পরিবেশ। জাতীয় স্বার্থেই বৈষম্যমূলক করনীতি থেকে সরে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতে গেলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আপনাকে ভালো একটা কর সুবিধা দিতে হবে। বিটিএম এর তথ্য, দেশে বর্তমানে সচল বস্ত্রকল আছে 1700-র বেশি। জ্বালানি সংকট, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সহ বন সুবিধার অপব্যবহারে উৎপাদন কমেছে প্রায় অর্ধেকের, আর বন্ধ হয়েছে 50টিরও বেশি কারখানা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অস্বাভাবিক মাত্রায় রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী। বৃহস্পতিবার গুলশানে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, সেখানে 20% রাজস্ব আহরণ বৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং। এক্ষেত্রে বরাবরের মতোই এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য আগামীতে ঘাটতি পূরণের নতুন সোর্স নিশ্চিত করার বিকল্প দেখছেন না তিনি। এছাড়া কর্পোরেট কর হার উচ্চ স্তরে থাকায় অস্বস্তি প্রকাশ করে ফিকি, তবে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় ফিকি। সেখানে কর্মসংস্থান হবে। কিছু জায়গায় আমি দেখেছি প্রিন্সিপাল 40% গ্রোথ, যেখানে জিডিপি গ্রোথ প্ল্যান করা হয়েছে 6.5%, এটা কোথা থেকে আসবে? তো এটা আমাদের একটা চিন্তা থেকে যায়। যখন অর্ধেক পথে গিয়ে দেখা যায় যে আমাদের রেভিনিউ কালেকশন ওইভাবে হচ্ছে না, তখন এনবিআর বিভিন্ন খাতে বিভিন্ন রকমের ট্যাক্স ইম্পোজ করেন। এটা স্টার্টস ফ্রম দ্য সাপ্লিমেন্টারি ডিউটি টু অন্য রকম ডিউটি, আমি অত ডিউটির নামও বলতে পারছি না। সুতরাং তাতে করে হয় কি, যারা দিচ্ছে না করের আওতার বাইরে, তারা করের আওতার বাইরে থেকেই যায়, কারণ এক্সিস্টিংয়ে দিচ্ছে না, আবার নতুন করে কি দেবে? তখন এক্সিস্টিং ট্যাক্স পেয়ারের উপরে অতিরিক্ত চাপ পড়ে। এই 40%-এর গ্যাপটা অন্যান্য খাতের সোর্স করে এবং এক্সিস্টিং ট্যাক্স পেয়ারকে আর ট্যাক্স দিতে না বলাটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে কাম্য। প্রস্তাবিত বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের একটি নীতিপত্র হিসেবে বিবেচনা করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ, IBFP। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবিত জাতীয় বাজেট প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। বক্তারা বলেন, প্রতি বছরই বাজেট কম বেশি হয়ে থাকে, তবে দেশের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। দেশের মানুষ বিনিয়োগে আগ্রহী না হলে বিদেশিরা বিনিয়োগ বাড়াবে না বলেও মন্তব্য করেন বক্তারা। আমাদের দেশের প্রথমে ব্যক্তিগত বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি। কেন? কারণ আমার দেশের লোক যদি বিনিয়োগ না করে তাহলে বৈদেশিক বিনিয়োগ আসবে না, কারণ তারা বলবে যে ওই দেশের লোকই তো বিনিয়োগ করতে পারে না, আমি সেখানে কেন বিনিয়োগ করতে যাব। প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও আরও সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তার দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওয়েব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ওয়েব নেতারা বলেন, বাজেটে নারী উদ্যোক্তা, উন্নয়ন ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, যা নতুন উদ্যোগ
তৈরিতে সহায়ক হবে। তবে নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও এসএমই অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। সংগঠনের পক্ষ থেকে জেলা উপজেলা পর্যায়ে বাজার সংযোগ বৃদ্ধি, ই কমার্স সক্ষমতা উন্নয়ন, প্রযুক্তি প্রশিক্ষণ এবং সরকারি ক্রয়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিশ্বাস করে যে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক নৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আমরা সরকারের সঙ্গে অংশীদারিমূলকভাবে কাজ করতে প্রস্তুত আছি। অন্তর্বর্তী সরকারের ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা ধরা আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বড় পোশাক কারখানার নিজস্ব সৌর বিদ্যুৎ উৎপাদনে আশার আলো দেখা যাচ্ছে, তবে নীতিগত স্বীকার করে সমাধানের কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় বক্তারা বলেন, দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু কাগজে কলমে বড় পরিকল্পনা রাখলেই হবে না, বরং মাঠ পর্যায়ে সেগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন জরুরি। বাজেট বরাদ্দ লাগবে না, আপনি যদি শুধু পলিসি সাপোর্ট দেন ঠিকঠাক মতো, তাহলে মানুষ তার প্রয়োজনে এটা নিজে করে নেবে, ইন্ডাস্ট্রি তার প্রয়োজনে নিজে করে নেবে। সো যদি ফাইন্যান্স থাকে, ফাইন্যান্সের প্রবলেম যেটা বলা হচ্ছে যে ফাইন্যান্স প্রবলেম হবে না, ফাইন্যান্স যারা এর আগে আরএমজিতে করছে তারা কিভাবে করছে, দেয়ার ওয়াজ এ ফান্ড ইন বাংলাদেশ ব্যাংক, যেখানে সাপোর্টটা কী ছিল, ইন্টারেস্ট রেটটা কম ছিল। সাপোর্টটা কী ছিল, যে ইন্টারেস্ট রেট ছিল 5% বা এরকম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রয়োজন। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একঝাঁক নবীন সেনা কর্মকর্তার সুসজ্জিত কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পরিদর্শন করেন প্যারেড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এবছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯১ জন ক্যাডেট, যাদের মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ 4টি দেশের মোট 7 জন বিদেশি। কমিশনপ্রাপ্ত 184 বাংলাদেশির মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের পদক তুলে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ পরিশ্রম করেছি 3 বছর, পরিশ্রম করার পর যখন আসলে র্যাঙ্ক ব্যাজ পরিধান করতে চলেছি, আমরা আসলে আনন্দিত। বাংলাদেশ মিলিটারি একাডেমির সকল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং যারা আছেন, ওনাদের দিক নির্দেশনা, সহযোগিতা ও শিক্ষায় আমাকে আজকের অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না, আমার ছেলে যে এত কঠোর পরিশ্রমী করে তার সফলতা অর্জন করছে, আমি এর জন্য খুবই আনন্দিত। সেনাবাহিনীর নবীন কর্মকর্তা হিসেবে আমার অনেক ভালো লাগছে। It is a very special day for everyone who gets commissioned and becomes an officer in Bangladesh Army today. And I was telling them they'll remember this throughout their life because they become an officer today. And for me personally, it's a big honor to have been invited to attend the passing out parade of 91st course of Bangladesh Academy. Such a happy occasion as the passing out in the academy and see the young leadership getting commissioned from the academy. Beautiful country, beautiful people. My impressions here are that we will always remain brothers. You know, the sentiments that I felt here
are beyond words. It's wonderful to come here, and I would hope to come back here again. অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে ২য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, সিএমএইচ সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়ন করতে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন। দুপুরে খুলনা প্রেস ক্লাবে 11 দলীয় ঐক্যের আয়োজনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দুইটা জায়গায় বিএনপি বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়। সংবিধান আর সংস্কার দুইটাকে গুলায় ফেলছেন, আর হচ্ছে জুলাই সনদ আর গণভোট দুইটাকে আলাদা করে ফেলে বাংলাদেশের সহজ সরল মানুষ। কিন্তু এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে বাংলাদেশের সংবিধান, আইন কানুন শুধু সরকারি দলের মন্ত্রীদের কাছে নেই, সবার কাছেই আছে। বড় বড় জুডিশিয়ারি যারা আছেন তারা সবাই গোল টেবিলে আলোচনা করে বলছেন যে না, গণভোট আমাদের কার্যকর করতে হবে। লালমনিরহাটের শিশু নন্দিনী হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করে কথা জানান তিনি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী। এর আগে গত 15 জুন বাড়ি থেকে নিখোঁজ হয় 7 বছর বয়সী নন্দিনী। পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার হয় তার। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বিধানচন্দ্র হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তাদের যত ধরনের সহযোগিতা সেটা দিবেন। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। একটি কুচক্রী মহল নানাভাবে চেষ্টা করে ইচ্ছাপুর সেতু ও নগরপাড়া কায়েতপাড়া সেতু নির্মাণ বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন রেল, সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইচ্ছাপুরা এলাকায় বালুর নদীর উপর নির্মাণাধীন দুটি সেতু পরিদর্শন শেষে কথা বলেন তিনি। খুব শিগগিরই অসমাপ্ত সেতু দুটির কাজ শেষ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানি ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর সহ সড়ক জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এলাকার যাতে উন্নয়ন না হয়, কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য। আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানায় কর্মরত ASI সঞ্জয় মিত্র ও তার স্ত্রী ASI পপি মিত্রকে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল ছাত্রাবাসে 8ম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও উত্তপ্ত লক্ষ্মীপুরের রামগঞ্জ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফোন চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মুন্সিগঞ্জে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেলটিও। জড়িতদের ধরতে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর এক কর্মকর্তার স্ত্রী হত্যার আসামিকে কুষ্টিয়া থেকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। 2024 সালের 27 অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ ফ্ল্যাটে খুন হন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দিবা। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী বলেন, ড্রাইভার সবুজ বিশ্বাস আর সিকিউরিটি গার্ড মিলে মিলন দিবাকে হত্যা করে। মূলত নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার জন্য এই হত্যাকাণ্ড। ঘটনার পরদিনই র্যাব মিলনকে আটক করা হয়। তবে প্রায় 2 বছর ধরে নাম পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন সবুজ। বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে তাকেও আটক করে র্যাব। গ্রেফতারকৃত মিলন এবং অপর আসামি ড্রাইভার সবুজ বিশ্বাস বাসার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তা এবং প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কোর্ট স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি মোহাম্মদ সবুজ বিশ্বাস অর্থাৎ সেই সময়ের কর্মরত ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাজধানীর স্টেডিয়াম মার্কেটে বিভিন্ন ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক পণ্যের শোরুমে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় পণ্যের মান, অনুমোদন ও লেবেলিং সংক্রান্ত নানা বিষয়ে যাচাই করা হয়। অনিয়ম পাওয়ার কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। রাজধানীর স্টেডিয়াম মার্কেট দেশের অন্যতম বড় ইলেকট্রনিক্স পণ্যের বিপণন কেন্দ্র। বাজারে বিক্রি হওয়া পণ্যের মান ও অনুমোদন নিশ্চিত করতে এখানে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠান অনিয়মে ধরা পড়ে। পরে ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং মান নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ভোক্তাদেরও পণ্য কেনার আগে অনুমোদনের বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়। কোনো মান নেই, বিএসটিআই থেকে পরীক্ষা করা হয় নাই, সম্পূর্ণ অনিরাপদ পণ্য বিক্রয় করতে দেখি আমরা মোবাইল কোর্টে মামলা দায়ের করি। ইলেকট্রনিক পণ্য থেকে নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের সাধারণ জনগণ এবং এই দুর্ঘটনা থেকে মৃত্যু পর্যন্ত ঘটছে। কিছু দুষ্টু অসাধু চক্র আছে যারা এই পণ্যগুলো বিদেশি নাম বলে বাংলাদেশে আনছে। আসলে এগুলো কোথা থেকে আসছে সেটার কোনো সার্টিফিকেশন নাই, সেটার কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। আদালত কর্তৃক রায় হয়েছে এবং 1 লক্ষ, 1.5 লক্ষ, আড়াই লক্ষ টাকা সর্বমোট জরিমানা হয়েছে। এই পণ্যগুলি এই মুহূর্তের থেকে বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রামে অপহরণের 2 দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। ফরিদপুরে বাজারে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল একজনের। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। এলাকাবাসী জানান, ভোরে আলফাডাঙ্গায় ভেন্নাতলা বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ব্যবসায়ীদের সঙ্গে আগুন নেভাতে ছুটে যান নসিবন চালক বাবুল মোল্ল। এ সময় দোকানের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণে আহত হন 5 জন। দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুড়ে ছাই হয় 5টি দোকান। কারেন্ট থেকে আগুন ধরছে। আপনার 4-5টা ঘর আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আপনার 5-7 জন আহত হয়েছে। জায়গায় একজন মারা গেছে। আগুন ধরার পর আগুন নিভাইতে গেছে, ওখানে যাইয়ে তখনও দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু ওর পরিবারে কেউ নাই। এই যে অকাল মৃত্যু এবং হয়েছে, এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করি। নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3-এ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ সহ আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরে একজনের মৃত্যু হয়। এছাড়া বুধবার একজনের এবং আজ আরেকজনের মরদেহ নদীতে ভেসে ওঠে।
নেত্রকোনার 2 উপজেলায় মাছ ধরতে গিয়ে আলাদা স্থানে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে মদন উপজেলার জয়পাশা গ্রামে বাড়ির সামনে হাওরে মাছ ধরছিলেন রাজীব মিয়া। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মারা যান তিনি। একই সময় কেন্দুয়া উপজেলার মোরাইল বিলে ও সান্দিকোনা গ্রামের খালপার মাছ ধরতে গিয়ে কৃষক শামসুল হুদা ও আশরাফুল বজ্রপাতে মারা যান। গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, সকাল 10টার দিকে কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় পানি পান করেন। এর কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় খুলনা নগরী তলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসাঘাট এলাকা, দৌলতপুর, বয়রা, মুজগুন্ডি সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে বিকল হয়ে যায়। হ্যাঁ আজকে সারাদিন দেখাইছি লিংক পাঠায় না নিউজের লিংক পাঠায়। এদিকে চলতি মাসের অর্ধেকটা সময় পানিবন্দী ছিল নগরীর বিভিন্ন এলাকা। গেল কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন হাজার কোটি টাকা ব্যয় করলেও সুফল মেলেনি জনপদে। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিতে হচ্ছে বলে দাবি জনসাধারণের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। চারিদিকে থই থই পানি, ঢেউ আশ্রে পড়ছে তীরে। তবে এটি কোনো নদীর তীর নয়, ঘের কিংবা জলাশয় না। সামান্য বৃষ্টি হলে এভাবেই প্লাবিত হয় খুলনা নগরীর বিভিন্ন এলাকা। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি, রূপসাঘাট সহ অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। জলাবদ্ধতায় বন্ধ হয় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার পরে ময়লা ফেলানো থাকে, কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো লোক কিছু বলতে পারবে না। এটার প্রতি সুদূর দৃষ্টি যদি সরকার বা সিটি কর্পোরেশন না দেয়, অবস্থা খুবই খারাপ। দেখেন ওইখানে একদম পুরো একেবারে রোড ভরা জল, কোনো লোক আসতে পারছে না, গাড়ি আসতে পারছে না, এত সমস্যা। নৌকার বিশেষ প্রয়োজন, নৌকা ছাড়া মানুষ চলাচল করতে পারবে না। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো উন্নতি হয়নি, পানি জলবদ্ধ রয়ে গেছে। বিগত যে আমাদের বাজেটগুলো আসছে, একটাও সঠিকভাবে কাজে লাগায়নি, যে কারণে আমাদের এই ভোগান্তি। অথচ গত 1 দশকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের আওতায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। নাগরিক নেতারা বলছেন, অনিয়মিত কাজ, প্রশস্ত খালগুলো ছোট ড্রেনে রূপান্তর, অধিকাংশ ড্রেন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে যাওয়া, এছাড়া নিয়মিত পরিষ্কার না করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও সুফল মিলছে না। সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে বিগত দিনে, কিন্তু সেটি সিটি কর্পোরেশনের বা নাগরিকদের সেই সুফলটি দিতে পারছে না। পাশাপাশি নাগরিকদের অসচেতনতার কারণেই এই পলিথিন এবং প্লাস্টিক বোতলের ব্যবহার, যত্রতত্র ব্যবহারের কারণে সেখানে পানি যাতে না যেতে পারে, পানি যাওয়ার যে স্থানগুলো সেখানে আটকে যে পানি যেতে পারছে না, এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সীমাবদ্ধতার কথাও জানায় সিটি কর্পোরেশন। মাস্টার প্ল্যান তৈরি করতে মনে করেন 10,000 কোটি টাকা লাগবে, সেখানে আমি পাই মাত্র 200 কোটি, 300 কোটি, কখনো কখনো আরও কম। সেটা দিয়ে আমরা এখন পর্যন্ত টোটাল মাস্টার প্ল্যানের 25% সম্পন্ন করতে পারছি। সো মাস্টার প্ল্যানটা যখন ফুলফিল হয়ে যাবে তখন বলা যাবে যে আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। চলতি মাসের প্রথম 15 দিনে নগরীতে 146 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নড়াইলের লোহাগড়া উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 6,000 একর জমির ফসল ও বাড়িঘর মধুমতির পানি ঢুকে প্লাবিত হচ্ছে বছরের পর বছর। ফসল ও বাড়িঘর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও 7 বছরে হয়নি শেষ। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে এমন দুর্গতি বলে অভিযোগ এলাকাবাসী।
নির্ধারিত সময়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সজীব রহমানের তথ্য ও মধু সরকারের ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই বছরের পর বছর মধুমতি নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে অন্তত ৬,০০০ একর জমির ফসল। শুধু ফসলি জমি নয়, ঘরবাড়িতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার। মধুমতি পানির প্লাবন ঠেকাতে ২০১৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটকল থেকে ঘাঘা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত ৩.১ কিলোমিটার অংশে বেড়িবাঁধ নির্মাণে একনেকে অনুমোদন দেয় তৎকালীন সরকার, যার ব্যয় ধরা হয় ৩৪২ কোটি টাকা। স্থানীয়দের আপত্তি ও আদালতে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৩ সালে কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। ২০২৫ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২ দফায় মেয়াদ বাড়িয়ে কিছু অংশের খোঁড়াখুঁড়ি ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ফসলি জমি ও বাড়িঘরে প্লাবন ঠেকাতে বেড়িবাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। আজও বেড়িবাঁধ হবে কিনা এটা আমরা একমাত্র বলতে পারতেছি না। ইউনিয়নের ফসল আমাকে সব শেষ হয়ে যায়। আমরা কৃষিকাজ করি, বছর বলে ভালো চাই, এই মধুমতি নদীর পানি উঠে সব আমাকে শেষ হয়ে যায়। আমি সহ আমার নিকটাত্মীয়দের প্রায় ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা কোনো ক্ষতিপূরণ বা টাকা পাইনি। গাছপালাগুলো আছে, সেই গাছপালা বিক্রি করব আবেদন করে আসছি, তারও কোনো হদিস এখনও পাইনি। জমির টাকা আমরা এখনও পাইনি। আমাদের এই টাকাগুলো আমরা পেতে পারি, সেই তার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। নির্ধারিত জমি বুঝে না পাওয়ায় কাজের ধীরগতি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর অধিগ্রহণকৃত জমির জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। 1 মাস পর আমাদের এখানে বৃষ্টি বাদল শুরু হবে এবং নির্দিষ্ট যে জুন মাসের মধ্যে আমাদের টেন্ডারের মেয়াদ, এই মেয়াদ সীমার মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমাদের জায়গা এখনও আমাদের কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড জায়গাটা বুঝিয়ে দেয়নি। 26 জুনে আমাদের এই প্রকল্পটি মেয়াদ নির্ধারিত ছিল শেষ করার। তো পরবর্তীতে আমাদের এই জমি এখনও জেলা প্রশাসন থেকে বুঝে না পাওয়ার কারণে, সম্পূর্ণ জমি, যার কারণে আমরা প্রকল্পটির মেয়াদ শেষ করতে পারিনি। তো অতি দ্রুতই আমরা জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে আমরা নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের কাজটা শেষ করার টার্গেট রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন বলছে অধিগ্রহণকৃত জমি পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর প্রক্রিয়াধীন। বাকি যারা আছেন তাদেরকে পর্যায়ক্রমে তাদের কাগজপত্র সঠিক থাকলে এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে ক্ষতিপূরণ প্রদান করতে পারব। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ ১৬১ জনের মধ্যে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র ২৪ জন। আর বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মূল্য ধরা হয়েছে ৫,৯৫,লাখ টাকা। সময় সংবাদ, নড়াইল। চুয়াডাঙ্গা পৌরসভার দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নবগঙ্গা নদীতে যাচ্ছে। এতে হুমকির মুখে মাছ ও জীববৈচিত্র্য। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে নবগঙ্গা নদী। চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহ অংশে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। নদীর পানি একসময় কানায় কানায় পূর্ণ ছিল, বর্তমানে হাঁটুর নিচে পানি। খরস্রোতা নদী এখন মৃতপ্রায়। নদীর সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ লাইন যুক্ত করা হয়েছে নতুন করে। দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নদীতে যাচ্ছে। মাথাভাঙ্গা নদীর আজকে বৈচিত্র্য হারিয়েছে। আমরা একসময় গোসলের জায়গা ছিল পুরো শহরবাসী, সেই জায়গাটি আজকে পানি দূষণের কারণে আজকে শহরের মানুষজন সেখানে নদীতে গোসল করতে পারছে না। পৌরসভা থেকে যে ড্রেনেজটা নেওয়ার উদ্যোগ করেছে, এই ড্রেনেজ থেকে যে ময়লা পানিটা এই নদীতে পড়বে, নদীতে পড়ার কারণে এখানে যে মাছ টাছগুলো থাকবে সেগুলো নষ্ট হবে। প্রাণ প্রকৃতি মাথাভাঙ্গা নদীতে যেভাবে ড্রেনের মুখগুলো ফেলছে, সেগুলো বন্ধ করা তো দূরের কথা, প্রতিবাদ জানানোর পরেও আবার নতুন করে আমরা দেখছি নবগঙ্গা নদীতে তারা ড্রেনের মুখ আর কি নবগঙ্গা নদীতে ফেলছে। কর্তৃপক্ষ একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা গ্রহণ করুক। ড্রেনের লাইন করেছে, তার মানে এখানে দূষিত পানি এসে অনেক সময় আমাদের এখানে যে মাছ টাছ যা থাকে অনেক নষ্ট হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। নদী দখল ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং নদী যাতে দূষণ না হয় সেই বিষয়ে আমাদের সাথে সমন্বয়ের আমরা চেষ্টা করছি। আশা করি আমরা নদীর দখল এবং দূষণ থেকে বাঁচাতে পারব। চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর প্রায় 22 কিলোমিটার অংশ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাক রেল লাইনের উপর উল্টে পড়ার 12 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকালে রাজারহাট তিস্তা আঞ্চলিক সড়কে পেট্রোল পাম্প এলাকায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রেল লাইনের উপর উল্টে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকাগামী যাত্রীদের অনেকেই বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে রেলপথ সচল করে। রেলিং ভাঙুক, রেল লাইন ঠেলি ধরে গেছে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গে থাকুন। একটাই পৃথিবী, 7টা মহাদেশ, 195টা স্বাধীন দেশ, এক মঞ্চেই 48টা, গোলার্ধ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। 39 দিনের লড়াই, চারকোনা ময়দানে গোলাকার ধাঁধা, হিসেব মেলানোর দৌড়, স্কিল আর দম। মাঠে হাজারো চোখ, পর্দায় কোটি কোটি, আকাশ ছোঁয়া আবেগ, অশ্রু সজল নয়ন, আনন্দ বেদনার কাব্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 3টি দেশের 16টি মাঠে 1248 জন যোদ্ধার প্রাণপণ লড়াই। কার হাতে উঠবে সোনালী ট্রফি? পরিচিত কোনো হাত? 2026 বিশ্বকাপ কি জন্ম দেবে নতুন কোনো মহানায়ক? বিশ্বকাপের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সময় সংবাদে। দেখছেন রাত 11টার সময়। বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী, C&F ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল, তবে এসব মামলায় কেউ গ্রেফতার হয়নি। আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকি যেন থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী, C&F ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 9 জন শেড থেকে 6 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল। এছাড়া রাজস্বের প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করতে বন্দরকে নির্দেশ দেওয়া হয়, তবে এসব মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেখানে কাস্টমস হোক, C&F হোক, বর্ডারম্যান হোক, ইম্পোর্টার্স হোক, যেই হোক না কেন, ইভেন যদি বন্দরের কেউ দায়ী থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্বের উন্নত মানের শাড়ি 3 পিসের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের শাড়ি পাওয়া যায়। আইনের ব্যত্যয় দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা দায়ের করে 3টি মামলার আসামিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধী শনাক্ত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। বন্দরের ব্যক্তিবর্গ এবং C&F এর সাথে জড়িত ব্যক্তিবর্গ সহ অন্যান্য লোকদেরকে আসামি করা হয়। মামলার দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কাস্টমসের 3টি মামলায় 7 কোটি টাকার পণ্য পাচার ও প্রায় 3 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার শ্রীপুর জেলার মহাসড়কটি। পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তে ভরা। ভোগান্তি বেড়েছে ছোট যানবাহন চালকদের। উপায় না পেয়ে নিজ খরচে সড়ক মেরামত করেছেন CNG ও মাহেন্দ্র চালকরা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। হেলে দুলে চলছে বাস, ট্রাক সহ ভারী যানবাহন। সড়কের খানাখন্দে কমে গেছে যান চলাচলের গতি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মাগুরা শ্রীপুর জেলা মহাসড়কের এমন চিত্র এখন নিত্যদিনের বাস্তবতা। দীর্ঘদিন সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি। স্থানীয়দের অভিযোগ, সড়কের অন্তত অর্ধশত স্থানে সৃষ্টি হয়েছে গর্ত, আর পুরো সড়কে রয়েছে ক্রোকোডাইল ক্রাক, যা সড়কের অবস্থা করে তুলেছে আরো নাজুক। এতে নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উপায় না পেয়ে নিজ খরচে সড়ক মেরামত করছে CNG ও মাহেন্দ্র চালকরা। দ্রুত সড়কটি সংস্কার করার দাবি স্থানীয়দের। রাস্তা খুব খারাপ,
এত খারাপ যে রাস্তায় চলা যায় না। ভাঙ্গার ঠেলায় হচ্ছে যে এমনিতে হচ্ছে গাড়ি যাইতে গেলে অ্যাক্সিডেন্ট করে 4-5 টাকার পাতি প্রতিদিন। রাস্তার কারণে গাড়ির ড্যামেজ হচ্ছে খুব। অসুস্থ যারা রোগী তাদের তো পরিবহনের তো যথেষ্ট সমস্যা হয়। রাস্তার এত বাজে অবস্থা যে বাচ্চাদের নিয়ে যে বাইক চালানো আর ধরে পিছনে বসে থাকাও কষ্ট। আমরা ড্রাইভাররা সব মিলিত হয়ে একজন 250 টাকা দিয়ে ওই লাটা আমরা গাড়ি নিয়ে এসে এই খোয়া বালি দিয়ে আমরা এরকম করে নিয়ে চালাচ্ছি নিজেরা। এই রাস্তাটা অতি দ্রুত কমপ্লিট হয়ে যাক যাতে আমরা ঠিক মতন চলতে পারি। সড়ক বিভাগ বলছে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। ইতিমধ্যেই ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে, এখানে অতি সত্বর ঠিকাদার কাজ শুরু করবে ইনশাল্লাহ, এবং কাজ শুরু করলে তারা স্বল্পতম সময়ের মধ্যেই এটি পুরোদমে মেরামত করে চলাচলের উপযোগী করে ফেলবে। 14 কিলোমিটার এই মহাসড়ক দিয়ে মাগুরা সদর, শ্রীপুর ছাড়াও চলাচল করে আশপাশের অন্তত 3 উপজেলার মানুষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার পর কেটে গেছে প্রায় 9 মাস। খুলনা অঞ্চল থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রফতানি। এতে বিপাকে রফতানিকারক, শ্রমিক ও ব্যবসায়ীরা। গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে পাট, বাড়ছে লোকসান। কর্মহীন হওয়ার শঙ্কায় শ্রমিকরা। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। যে সময়টায় খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, এখন সেখানে নীরবতা। কৃষকের কাছ থেকে কেনা হাজার হাজার মন কাঁচা পাট স্তূপ করে রাখা হয়েছে। রফতানি বন্ধ থাকায় মাসের পর মাস গোডাউনে পড়ে আছে এসব পাট। 2025 সালের সেপ্টেম্বরে কাঁচা পাটকে শর্ত সাপেক্ষ রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। এতে গত প্রায় 9 মাস ধরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি কার্যত বন্ধ। রফতানিকারকদের অভিযোগ, গোডাউনে জমেছে বিপুল পাট, কমেছে বাজার দর, আর দীর্ঘদিন মজুত থাকায় অনেক পণ্যের মানও নষ্ট হচ্ছে। সংকট সমাধানে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েও সমাধান না মেলায় হতাশ ব্যবসায়ীরা। এর মধ্যে গত 17 মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কাঁচা পাট রফতানি সমীচীন নয় বলে মত দেয়, সংকট আরও ঘনীভূত হয়। একদিকে আমরা এক্সপোর্ট করতে না বিদেশের বাজার হারাবো, আর পাশাপাশি আমরা যে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা পাট কিনেছি, এই পাটগুলো দিনের পর দিন যদি গোডাউনে পড়ে থাকে তাহলে পাট নষ্ট হয়ে যাবে। আমরা এই ব্যাপারে শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত। কোটি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া। রফতানি বন্ধের প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এই অঞ্চলের প্রায় 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায়। কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে এই 10,000 শ্রমিক বেকার হয়ে গেছি আমরা একেবারে। এই কাজ না চললে আমরা না খেয়ে থাকবো। তো মাইয়া বলা নিয়ে যে সংসার চালাবো তার কোনো কায়দা নেই। সরকার যদি আমাদের এই বিষয়ে নতুন কোনো উদ্যোগ না নেয়, ভবিষ্যতে হয়তো আমাদের বেঁচে থাকাও কষ্টকর হয়ে দাঁড়াবে। আমাদের বেঁচে থাকার তাগিদে জাতীয় সম্পদ পাট কৃষক রক্ষার খাতিরে আমাদের বৃহত্তম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে, দ্রুত ইতিবাচক সমাধান হবে। যেহেতু নতুন মৌসুম শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন পাট বাজারে উঠবে এবং তাদের রপ্তানিকারকের কাছেও কিছু পাট উদ্বৃত্ত রয়েছে। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় হয়তো খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল জানাবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি হয়েছিল 35,84,000 মেট্রিক টন, আর চলতি বছরের মে পর্যন্ত রফতানি হয়েছে মাত্র 17,300 মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রফতানিমুখী গলদা রেণু সংকটে চাষিরা। চাহিদার তুলনায় 10 ভাগেরও কম পোনা পাচ্ছেন তারা। জেলায় মাত্র 5টি হ্যাচারিতে মানসম্মত পোনা না হওয়ায় কাঙ্ক্ষিত গলদা চিংড়ি উৎপাদন করা যাচ্ছে না। রেণু সংকট দূর করতে সরকারের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। সাদা সোনা খ্যাত গলদা ও বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। তবে দিন দিন মানসম্মত গলদা পোনা সংকটে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতেই পর্যাপ্ত পোনা পেলেও আরও 10 গুণ চিংড়ি উৎপাদন সম্ভব জানান চাষিরা। এর ফলে দেশের বড় একটি অর্থনৈতিক যোগান দেওয়া সম্ভব। পর্যাপ্ত পরিমাণে আমাদের কোনো পোনা আমাদের এখানে নাই, হ্যাচারিও নেই। দেখা গেল আমার দরকার 5,000, পাই 500। সামান্য কোনো মতে করে আসলে দাম মেলা। যদি সরকার ঠিকমতো ভাবে পোনা দেয় তাহলে আমরা একটু লাভবান হতে পারি।
সদরে বেসরকারি গলদা চিংড়ি হ্যাচারি সিপি বাংলাদেশ লিমিটেড ও অ্যাকোয়া ফার্মা শ্রিম্প লিমিটেড সহ 5টি হ্যাচারিতে মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মাদার এনে পোনা উৎপাদন করা হচ্ছে মাত্র 4 কোটি, যা জেলার চাহিদার তুলনায় 7 থেকে 8 ভাগ। এছাড়া অন্যান্য উৎস থেকে চাহিদা মেটায় 4 থেকে 5 ভাগ, অথচ জেলার চাহিদা রয়েছে 58.5 কোটি পোনা। এত বেশি চাহিদা যে যা মাছ হচ্ছে তার প্রায় 1 মাস অগ্রিম বুকিং হয়ে যাচ্ছে। চাষিরা একটা কমপ্লিট প্যাকেজ আমাদের কাছ থেকে পায়, যার ফলশ্রুতিতে আসলে এই একটা দীর্ঘমেয়াদী ফলাফল। আরও অনেক যদি সবাই অনেক লোকজন যদি এই বিজনেসটা আগায় আসে, সেই ক্ষেত্রে হয়তো পুরো ডিমান্ডটা ফুলফিল করা সম্ভব। তবে চিংড়ি চাষিদের গলদা পোনার চাহিদা মেটাতে মানসম্মত পোনা উৎপাদন হ্যাচারিগুলোতে নজরদারি রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। এদের পরিদর্শন করেছি এবং তাদের দ্রুততার সাথে কার্যক্রম শুরু করার জন্য বলছি, এবং যে সমস্ত হ্যাচারি বন্ধ রয়েছে তাদেরকে আমরা পত্র দিচ্ছি যে কার্যক্রম শুরু করার জন্য, অথবা লাইসেন্স তাদের বাতিল করতে হবে। জেলায় 54,848টি গলদা চিংড়ির ঘের রয়েছে। প্রতি বছর উৎপাদন প্রায় 20,345 মেট্রিক টন। তবে 58 কোটি 77 লাখ গলদার রেণুর চাহিদা থাকলেও চাষিরা পাচ্ছেন মাত্র 4 থেকে 5 কোটি। সময় সংবাদ, বাগেরহাট। লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন তা মেহেরপুরের চাষিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাড়ির উঠানে কিংবা সংরক্ষণাগারে পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এমনকি শস্যটি সংরক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তুকির মাধ্যমে চাষিদের মাঝে দেওয়া হয় এয়ার ফ্লো মেশিন, কিন্তু সেটিও কোনো কাজে আসছে না অভিযোগ চাষিদের। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে জানালো কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন গৃহবধূ মহিমা খাতুন। 1 বিঘা জমির পেঁয়াজ বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছেন তিনি। একই অবস্থা মেহেরপুরের বেশিরভাগ চাষির। সংরক্ষণ করতে না পেরে তাদের পেঁয়াজ পচে গেছে। শস্যটি সংরক্ষণের জন্য দেয়া কৃষি বিভাগের এয়ারফ্লো মেশিনগুলো কোনো কাজে আসছে না। সংরক্ষণাগারেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এতে উৎপাদন খরচ তো উঠছেই না, বরং ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের চাষিরা। বিক্রি হয়েছে না, খদ্দের আসে না, দেখে না। 4 ভাগের 3 ভাগ পচে গেছে বলা যায়, আর 1 ভাগ থাকে। এই মেশিনের দ্বারাতে এই পেঁয়াজ সংরক্ষণ করা আসলেও সম্ভব না। জেলায় শুকসাগর জাতের পেঁয়াজ প্রতি বিঘায় 200 মণ পর্যন্ত উৎপাদন হয়। সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা থাকলে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব বলছেন চাষিরা। এইভাবে তো পেঁয়াজ থাকবে না। এখন কিভাবে পেঁয়াজটা সংরক্ষণ করা যায়, আরো উন্নতি প্রযুক্তি যাতে আমাদের কাছে আসে, আমরা এটাই আশাবাদী। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই অঞ্চলেই শুধু পেঁয়াজ চাষ করি, তাহলে আমাদের দেশেও ঘাটতি পূরণ হয়ে আমরা বৈদেশিক রপ্তানি করতে পারবো। সারা বাংলাদেশের প্রয়োজন নাই। এয়ার ফ্লো মেশিনে ত্রুটি থাকতে পারে, আর কৃষকদের দাম ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা চলছে জানালো কৃষি বিভাগ। পাশাপাশি নতুন প্রযুক্তি হিসেবে কোনো চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ তাদের প্রকল্প অফিসকে জানিয়েছি। প্রকল্প অফিস তাদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিবে। যেহেতু এটা একটা নতুন প্রযুক্তি, এখানে যন্ত্র নির্ভর একটা প্রযুক্তি, যন্ত্র থাকলে তার যন্ত্র নানা রকম ত্রুটি থাকতে পারে। আমরা সেখানে যাদের কাছ থেকে আমরা নিয়েছি তাদের 1 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যদি ওই যন্ত্র যদি মনে করে কৃষক যে না তার কাজ করছে না, তার এটা কিন্তু 1 বছরের মধ্যে পরিবর্তন করে নতুন মেশিন নেওয়ার সুযোগ আছে। জেলায় 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি হয়েছে। সই করেছেন 2 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। শিগগিরই খুলছে হরমুজ প্রণালী। চুক্তির 14 শর্তের অন্যতম পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আর তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। দীর্ঘ দিন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি মোটেও সহজ ছিল না বলে দাবি করেন তিনি। চুক্তির 14 শর্তের অন্যতম হল পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। অন্যদিকে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। ইরানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির পরও পারস্য উপসাগর অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলেও মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিকে জানান, ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। চুক্তি সই হলেও ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, এই শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। শত্রুপক্ষ যুক্তির ভাষা না বুঝলে তেহরান আবারও শক্তির ভাষায় জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে একদিন আগেই তা হয়। দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, শীঘ্রই হরমুজ খুলে দেবে ইরান, প্রণালী থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। রাহানুল রানা, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের 14 দফা সমঝোতা স্মারকে যুদ্ধ বন্ধের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি যেমন আছে, ঠিক তেমনি অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার বিষয়টিও আছে। গুরুত্বপূর্ণ অনেক ইস্যুর সমাধান না আসলেও বিশ্লেষকরা বলছেন এই চুক্তির মাধ্যমে লাভবান হয়েছে ইরানি। ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা স্মারকের 14 দফায় কি আছে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তাছাড়া শেষ পর্যন্ত কে বেশি লাভবান হচ্ছে, তেহরান নাকি ওয়াশিংটন, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সমঝোতা স্মারকের প্রথম দফায় রয়েছে অবিলম্বে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টি। এখন থেকে যুক্তরাষ্ট্র, ইরান এবং চলমান যুদ্ধে তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে থাকা যে কোনো বাধা দূর করবে। অন্যদিকে ইরান বিনা মাশুলে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। স্মারকের আরেকটি শর্ত হল যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত 30,000 কোটি মার্কিন ডলার ব্যয়ে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট ও উভয় পক্ষের সম্মতিপূর্ণ পরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফাভাবে দেয়া সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না বলে জানিয়েছে। মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির বিষয়ে দুদেশ একমত হয়েছে বলেও জানানো হয়েছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটন বর্তমান পরিস্থিতি বজায় রাখতে সম্মত হয়েছে। MOU সই হওয়ার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানিতে ছাড় দেবে। সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ শর্তাবলী মানার বিষয়টি তদারকির জন্য একটি নির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে তেহরান ওয়াশিংটন। চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। একটাই পৃথিবী, 7টা মহাদেশ, 195টা স্বাধীন দেশ, এক মঞ্চেই 48টা, গোলার্ধ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। 39 দিনের লড়াই, চারকোনা ময়দানে গোলাকার ধাঁধা, হিসেব মেলানোর দৌড়, স্কিল আর দম। মাঠে হাজারো চোখ, পর্দায় কোটি কোটি, আকাশ ছোঁয়া আবেগ, অশ্রু সজল নয়ন, আনন্দ বেদনার কাব্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 3টি দেশের 16টি মাঠে 1248 জন যোদ্ধার প্রাণপণ লড়াই। কার হাতে উঠবে সোনালী ট্রফি? পরিচিত কোনো হাত? 2026 বিশ্বকাপ কি জন্ম দেবে নতুন কোনো মহানায়ক? বিশ্বকাপের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সময় সংবাদে। দেখছেন রাত 11টার সময়। শনিবার হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশে আসছে একাধিক পরিবর্তন। জয়ে ফেরার লক্ষ্যে দলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। দলের সঙ্গে অনুশীলন শুরু করায় নেইমারকে নিয়ে নির্ভর কোচ। তাকে পর্যবেক্ষণে রেখেছে ব্রাজিলের মেডিকেল টিম। নিজেকে সেরা ছন্দে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছেন নেইমার।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে মাঠে নামার আগে পাহাড় সমান চাপ কার্লো অ্যানচেলত্তির কাঁধে। হেক্সা শিরোপার মিশনে নেমে কাতার বিশ্বকাপের বিষয় মরক্কোর সঙ্গে জ্বলে উঠতে পারেনি সেলেসাও। প্রশ্নবিদ্ধ ফুটবলারদের পারফরম্যান্স। 2002 সালে সবশেষ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা জয় করা ব্রাজিলের সামনে 24 বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ছদ্মপতনের পর হাইতি পরীক্ষা নিয়ে কঠোর অবস্থানে কোচ। অনুশীলনের খুঁটিনাটি নিয়ে রাখছেন কড়ার গোপনীয়তা। সি গ্রুপের পয়েন্ট টেবিলে স্কটল্যান্ড মরক্কোর পর 3-এ আছে সেলেসাও। ফিলাডেলফিয়ায় হাইতি ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে তার অনুশীলনের ধরনে। রক্ষণে ইবানিয়েজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার বদলে লুইস হেনরিককে দেখা যেতে পারে শুরুর একাদশে। বাম উরুতে চোট রয়েছে গ্যাব্রিয়েল মাগালহায়েসের। এছাড়াও মরক্কো ম্যাচের পর পায়ে ফোসকা পড়ায় হালকা অনুশীলন করেছেন রাফিনিয়া। এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে সতর্ক ব্রাজিল। তাদের জায়গায় অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দেখা গেলেও শেষ পর্যন্ত মূল একাদশে পরিবর্তন নাও আনতে পারেন অ্যানচেলত্তি। মাঝমাঠেও রয়েছে কিছু অনিশ্চয়তা। সবশেষ অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারেসের পাশে খেলানো হয়েছে, তবে কোচের আস্থাভাজন ক্যাসেমিরো দলে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল। আক্রমণে ইগোর থিয়াগো ও ম্যাথিউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগোর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেল চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন অ্যানচেলত্তি। আক্রমণ ভাগের গুরুদায়িত্ব ভিনির ওপরেই থাকছে যথারীতি। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর এবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রেঞ্চ তারকা থিয়েরি ওরি তো সরাসরি স্বার্থপর বলে আখ্যায়িত করেছেন CR7-কে। বড় মঞ্চে শেষ 10 ম্যাচে গোল শূন্য পর্তুগিজ তারকা। কঙ্গো ম্যাচের পর অনেকটা তড়িঘড়ি করে মাঠ ছাড়েন রোনালদো। যেমন শুরুর প্রত্যাশা ছিল তেমন না হলেও সতীর্থদের আশাহত না হয়ে সামনের ম্যাচ নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, হাল্যান্ড আর এমবাপ্পের কীর্তি গড়ার দিনে একেবারে ম্লান ছিলেন এই মহাতারকা। গোল করলেই 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার সুযোগ ছিল, কিন্তু তা তো হলোই না। উল্টো 2022 সালের বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টিতে গোল করার পর বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা 10 ম্যাচে স্কোর করতে না লজ্জায় ডুবলেন CR7। ম্যাচের 68 মিনিটে ফ্রান্সিসকো কনসেকোয়ের কাটব্যাক বল যাচ্ছিল একেবারে ফাঁকা থাকা ব্রুনো ফার্নান্দেজের কাছে, কিন্তু বল ছেড়ে না দিয়ে নিজেই শট নেন রোনালদো। গোল না হওয়ায় সেই শটের কড়া সমালোচনা করেছেন অনেকেই। শুধু ভক্ত সমর্থকরাই নয়, ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক ফরাসি তারকা থিয়েরি ওরি বলেন, রোনালদো যদি বল ছেড়ে দিতেন তাহলে ব্রুনোর জন্য সহজ গোলের সুযোগ তৈরি হতো। তার ভাষায় দলের গোল প্রয়োজন, ব্যক্তিগত গোলের রেকর্ড নয়। গোলটা করার দায়িত্ব দলের, তোমার একার নয়। পেছনে ব্রুনো ফার্নান্দেজের প্রতিক্রিয়াটা দেখেছেন? তিনি যেন বলছিলেন বলটা যেতে দাও, দৌড় দাও, জায়গা তৈরি করো, তাহলে আমি সহজেই ট্যাপ ইন করতে পারবো, কিন্তু সেটা হয়নি। রোনালদোর এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পরও তাকে মাঠ থেকে তুলে না নেয়ায় পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবল বিশ্লেষকেরা। সাবেক প্রিমিয়ার লিগ স্ট্রাইকার ক্রিস সাটন ধারাভাষ্যের সময় বলেন, মার্টিনেজ আসলে রোনালদোকে মাঠ থেকে তুলে নেয়ার সাহস পাননি। রবার্তো মার্টিনেজের কিছু সিদ্ধান্ত আমি বুঝতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। মার্টিনেজকে যথেষ্ট সাহসী হতে হবে এবং প্রকৃত অর্থে কোচের ভূমিকা পালন করতে হবে। তিনি যদি পর্তুগাল দলের কোচ হন তাহলে সে দায়িত্ব তাকেই নিতে হবে। এদিকে ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে নিয়ে রসিকতা করে ইংল্যান্ড কিংবদন্তি রুনি বলেন, মেসি এমবাপ্পেকে দেখে নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে যাবে রোনালদো। কিন্তু ম্যাচ শেষে রুনিও স্বীকার করতে বাধ্য হন যে রোনালদোর এখন গোল করতে হলে সতীর্থদের থেকে আরো নিখুঁত সুযোগের প্রয়োজন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে একেবারে ম্লান মুখে স্টেডিয়াম থেকে বের হয়ে যান CR7। বিশ্বকাপে মাত্র সফর শুরু করেছে পর্তুগাল, আর প্রথম ম্যাচে এত সমালোচনার শিকার আল নাসর তারকা। যদিও ফ্যানদের প্রত্যাশা উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াবেন রোনালদো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে জার্মানি, তবে কুরাসাওকে 7-1 গোলে হারালেও পা মাটিতেই রাখছেন থমাস মুলার। নিউ ইয়র্কে এই বিশ্বকাপ জয়ী তারকাকে দেয়া হয়েছে জার্মান ফুটবল অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড।
বিশ্বকাপে প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে উড়ন্ত সূচনার পর সামাজিক মাধ্যমে চাউর হয় হলুদ দেখলেই নাকি ক্ষেপে যায় জার্মানি, জ্বলে ওঠে আপন শক্তিতে। বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পরও জার্মানির পা মাটিতেই রাখার পরামর্শ দিলেন থমাস মুলার। 2014 সালে ব্রাজিলকে সেমিফাইনালে 7 গোল দেয়ার অন্যতম নায়ক থমাস মুলার। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে চতুর্থ শিরোপা জয়েও রেখেছিলেন অবদান। সেই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেন জার্মান সুপারস্টার, জিতে নেন সিলভার বুট। তবে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি রাশিয়া ও কাতার বিশ্বকাপে। 2024-এ ইউরোতে জার্মানির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্বকাপজয়ী এই তারকাকে সম্মানসূচক জার্মান ফুটবল অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাকে কাছে পেয়েই উচ্ছ্বসিত হয় সমর্থকরা। এ সময় কথা বলেন জার্মানির ফুটবল ট্যাকটিক্স নিয়েও। এটা বিশ্বকাপ, এখানে কোনো টপ ফেভারিট নেই, এমনকি জার্মান গণমাধ্যম আমাদের ফেভারিট দাবি করবে না, যদিও এর সঙ্গত কারণ আছে। তবে আমরা আমাদের দলের দিকে তাকালে বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। তবে জার্মানি বলেই প্রশ্ন আসে গ্রুপ পর্ব আতঙ্কের। 2014-এর চ্যাম্পিয়নরা পার হতে পারেনি 2018 ও 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি। এটা কোনো প্রশ্ন হতে পারে না। পরবর্তী খেলা নিয়ে জিজ্ঞেস করা যেতে পারে। আমরা ধাপে ধাপে খেলে ফাইনালে যেতে চাই। প্রতিটা বিশ্বকাপই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এর অংশ হওয়াটাই অনেক। এমনকি আপনি এটা অনুভব করতে পারবেন ফুটবল অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে এবং অনেক ইভেন্টের সুযোগও তৈরি করেছে, আমাদের সবার মাঝে ভ্রাতৃত্ব তৈরি করছে। জার্মানিকে নকআউট পর্ব নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ খেলার পরামর্শ দেন থমাস মুলার। ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলবে ডি মানশাফটরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। প্রথম ম্যাচ হারের পর সিরিজের সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ। শুক্রবার দুপুর 2টায় চট্টগ্রামে বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। লিটন দাস ফিরবে কিনা এখনও তা নিশ্চিত নয়, তবে অজিরা দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চাইবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়। ফুরফুরে মেজাজে চট্টগ্রাম গিয়েছিল টাইগাররা, কিন্তু প্রথম ম্যাচেই ধরাশায়ী। ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিরোধ ছাড়াই সিরিজের প্রথম ম্যাচ খোয়ায় হৃদয়রা। দ্বিতীয় টি-20তে চট্টগ্রামেই মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ওয়ানডেতে দারুণ পারফরমেন্স দলের প্রতি প্রত্যাশা বেড়েছে ক্রিকেট ফ্যানদের, তাই ঘুরে দাঁড়াতে মরিয়া তাওহিদ রিশাদরা। টি-20তে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারানো কতটা সম্ভব? শেষ ওয়ানডেতে চোট পাওয়া অধিনায়ক লিটন দাস দ্বিতীয় টি-20তে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চিন্তার মূল জায়গা টপ অর্ডার। সৌম্য, তানজিদ কিংবা সাইফ দ্রুত রান তোলার পাশাপাশি দায়িত্ব নিতে হবে ইনিংস বিল্ড আপেও। নয়া কান্ডারি তাওহিদ হৃদয়কেও মিডল অর্ডারে বড় স্কোরের দিকে নজর দিতে হবে। শরীফুল মুস্তাফিজের কাটারের সঙ্গে অজি ব্যাটারদের চাপে রাখতে জ্বলে উঠতে হবে রিশাদ ও নবাগত সাকলাইনকেও। তবে ওয়ানডে সিরিজ হারের ক্ষত কিছুটা সারিয়ে নিতে চাইবে অজিরা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর বেশ স্বস্তিতেই আছেন ক্যাপ্টেন মিচেল মার্শ। ওপেনিংয়ে জোশ ইংলিশ ও কুপার কনলি দারুণ ছন্দে, জাম্পাও ডেভিসের অর্থোডক্স গুগলি আর জনসন ও নাথান এলিসের পেস বৈচিত্র্য শক্তি বাড়িয়েছে বহুগুণে। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুড়তে চায় অস্ট্রেলিয়া। টি-20 ফরম্যাটে দুই দলের দেখা হয়েছে মোট 12 বার। এর মধ্যে 8টিতে অস্ট্রেলিয়া আর 4টিতে বাংলাদেশ জয় পেয়েছে। বাংলাদেশের জয় পাওয়া সবকটি ম্যাচই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি, এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন। জুলাই থেকেই কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। নিরাপত্তায় কড়াকড়ি যেন সরকার প্রধানকে মানুষ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফকে প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ। এবং হাইতি পরীক্ষায় ব্রাজিল একাদশে পরিবর্তনের আভাস। দ্বিতীয় রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করছেন নেইমার। রোনালদোর খেলা নিয়ে হতাশ পর্তুগাল সমর্থকরা।